গুলি ছুড়ে উল্লাস করছে সিরিয়ার বিদ্রোহীরা। বৃহস্পতিবার অন্যতম গুরুত্বপূর্ণ শহর হামা দখলে নিয়ে আনন্দে মাতে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা HTS। এক ভিডিওতে বিদ্রোহীদের একসাথে জড়ো হয়ে স্লোগান দিতে দেখা যায়। অনেকেই আবার জয় উদযাপন করে গাড়ির হর্ন বাজিয়ে। বিদ্রোহীরা শহরটির প্রধান জেল নিয়ন্ত্রণে নিয়ে ছেড়ে দেয় বন্দীদের। আনন্দ উদযাপনে যোগ দেন মুক্তিপ্রাপ্ত বন্দী সহ স্থানীয় জনগণও। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। 50 বছর ধরে আমরা অন্যায় নির্যাতন সহ্য করছি। আল আসাদ সরকার ও তার বাবা আমাদের সন্তানদের হত্যা করেছে, আমাদের পরিবারকে নিশ্চিহ্ন করে দিয়েছে, হামারের অর্ধেক বাসিন্দাদের সরে যেতে বাধ্য করেছে। এই জয় ঐতিহাসিক জয়। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর দখলের পর হামাও দখলে নিল বিদ্রোহীরা। রাশিয়া ও আসাদ সরকারের একত্রিত প্রতিহত ব্যবস্থার পরও সিরিয়ার বাহিনী পিছু হটতে বাধ্য হয়। ফলে রাজধানী দখলের শঙ্কায় আসাদ সরকার, যদিও সিরীয় বাহিনী একে ক্ষণস্থায়ী দখল বলে দাবি করছে। আমি নিশ্চিত করছি যে হামায় যা হলো তা কেবলমাত্র একটি ক্ষণস্থায়ী কৌশলের অংশ। আমাদের বাহিনীরা হামার আশেপাশেই আছে এবং তাদের জাতীয় ও কৌশলগত দায়িত্ব পালনের জন্য সদা প্রস্তুত আছে। বিদ্রোহীদের দখলের পর এবার আলেপ্পোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকটে ভুগছেন বাসিন্দারা। এরই মধ্যে দেখা দিয়েছে খাবার ও পেট্রোল সংকট। বিশেষজ্ঞদের ধারণা সামনেই আরো সংকটে পড়বে দেশটির বাসিন্দারা। এরই মধ্যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মানবিক সহায়তার প্রয়োজন বলে গুরুত্বারোপ করেছেন। The grave and dramatic developments in Syria unfolding before our eyes. আমি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে কথা বলেছি সিরিয়া বিষয়ে। দেশটির মানুষের মানবিক সহায়তা প্রয়োজন এবং এই রক্তক্ষয়ী সংঘাত বন্ধে জাতিসংঘের রাজনৈতিক প্রক্রিয়া জরুরি। And the return to the UN-facilitated political process to end the bloodshed. All parties are obligated under international law to protect civilians. Now, this latest offensive was launched into government-controlled areas by Hayat Tahrir al-Sham, a group sanctioned by the Security Council. আসাদ সরকারের প্রতিহত ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে রাজধানী দামেস্কের দিকে আরো অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। পুরো পৃথিবী যেন বিশ্বযুদ্ধের মধ্যে ঢুকে গেছে। তার মধ্যে অন্যতম যুদ্ধ হচ্ছে ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধকে কেন্দ্র করে মুসলিম বিশ্ব এক হয়ে গেছে। অপরদিকে ইহুদিবাদী ইসরায়েল ধ্বংসের মুখে পড়েছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সব সংবাদ। প্রথমেই জানিয়ে দেব, মার্কিন একতরফা নীতির বিরুদ্ধে এক হচ্ছে ইরান, চীন ও শক্তিশালী রাশিয়া। এদিকে রাশিয়া সর্ববৃহৎ নিরাপত্তা হুমকি, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। এরপর জানিয়ে দেব, সিরিয়ার হামায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই। জানাবো, দায়িত্ব নেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প, বলেছেন কাতারের প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দেব, বাংলাদেশি নিষিদ্ধের সিদ্ধান্তে সরে এলেন ত্রিপুরার হোটেল মালিকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, অনুরোধ থাকবে, ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সর্বোচ্চ সমর্থন দিয়ে বাইডেন যুদ্ধ বাঁধিয়ে দেয়। কিন্তু সেই সময় এখন পরিবর্তন হচ্ছে। বর্তমান নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও হুমকি ধামকি অনেক দেয়, তবে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু তার কোনো স্বীকৃতি নেই। যে কারণে ট্রাম্প একটা ভালো বার্তা দিয়েছে, যেটা ফিলিস্তিনিদের জন্য এক সুখবর হয়ে আসতে পারে। ইনশাল্লাহ আমরা আশা করি অচিরেই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে এবং পুরোদমে ধ্বংস হয়ে যাবে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। রাশিয়া সর্ববৃহৎ নিরাপত্তা হুমকি বলেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই শিবিগা। রাশিয়াকে সম্মিলিত নিরাপত্তার জন্য সর্ববৃহৎ হুমকি হিসেবে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার মাল্টায় OSCE এর এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী শিবিগা বলেন, রাশিয়া সংস্থার কোনো অংশীদার নয়, বরং এটি ইউরোপের নিরাপত্তার জন্য সব
সবচেয়ে বড় হুমকি। এছাড়াও তিনি ল্যাভরভকে সরাসরি যুদ্ধাপরাধী বলে উল্লেখ করেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতকে কেন্দ্র করে OSCE এর এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের জন্য আয়োজিত এই বৈঠক উত্তেজনার পরিবেশ সৃষ্টি করে। উল্লেখ্য, ইউক্রেন এবং পশ্চিমা মিত্রদের রাশিয়াকে আগ্রাসন এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে আসছে। অন্যদিকে রাশিয়া তাদের কার্যক্রমকে আত্মরক্ষামূলক এবং জাতীয় স্বার্থ রক্ষার অংশ বলে দাবি করছে। এই বৈঠকের মাধ্যমে ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হলেও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের কারণে উত্তেজনা ক্রমশ বাড়ছে। মার্কিন একতরফা নীতির বিরুদ্ধে এক হচ্ছে ইরান, চীন ও রাশিয়া। চীন এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আমেরিকার একতরফা নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার 4 ডিসেম্বর পেজেশকিয়ান রাজধানী তেহরানে চীনের উপপ্রধানমন্ত্রী ঝাং গুকিয়ং এর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন। খবর তাসনিম নিউজের। পেজেশকিয়ান বলেন, আমেরিকা আন্তর্জাতিক মঞ্চে একতরফা এবং স্বৈরাচারী নীতির অনুসরণ করেছে। আমরা রাশিয়া এবং চীনের সঙ্গে আমাদের সহযোগিতা বৃদ্ধির জন্য দৃঢ় প্রতিজ্ঞ। ইরানের প্রেসিডেন্ট বলেন, চীন এবং ইরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে এবং এখনই এই সম্পর্ক দুদেশের জন্য কৌশলগত দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, তার প্রশাসন ইরান চীন ব্যাপক কৌশলগত সহযোগিতা চুক্তি বাস্তবায়নের জন্য কাজ করছে এবং তিনি অক্টোবর মাসে রাশিয়ার কাজানে 16তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের পার্শ্ববর্তী বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে গঠনমূলক আলোচনা করেছেন। বাংলাদেশিদের নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এলেন ত্রিপুরার হোটেল মালিকেরা। বাংলাদেশি নাগরিকদের ওপর জারি করা হোটেল নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা। বৃহস্পতিবার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় এক বিবৃতিতে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন নিষেধাজ্ঞা শিথিলের এই ঘোষণা দেয়। জানা গেছে, ভারতের ত্রিপুরার বেশিরভাগ হোটেল ও রেস্তোরাঁর ব্যবসার প্রধান গ্রাহক বাংলাদেশি পর্যটকরা। এমনিতেই ভারতের ভিসা বন্ধের সিদ্ধান্তে বাংলাদেশি পর্যটক আসার সংখ্যা তলানিতে নেমেছে। মেডিকেল সহ অন্যান্য ভিসায় যারা ত্রিপুরায় আসছিলেন, এটি HRO এর নিষেধাজ্ঞার ফলে তারাও আসা বন্ধ করে দিয়েছেন। এতে ত্রিপুরার বেশিরভাগ হোটেল ও রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। হোটেলের নাম প্রকাশ না করার শর্তে অমিত দে নামের এক হোটেলের কর্মকর্তা বলেন, আমাদের হোটেল মালিক সেপ্টেম্বর মাস থেকে আমাদের বেতন দিতে পারেন না। আগে হোটেলে পর্যটক জায়গা দিতে পারতাম না, এখন সপ্তাহে 2 জনকে পাওয়া যায় না। সিংহভাগ হোটেল ও রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। আমাদের মতো সিংহভাগ হোটেলই বন্ধ। HRO ভুল সিদ্ধান্ত থেকে সরে আসায় আমরা খুশি। আশা করি খুব দ্রুত দুদেশের সবকিছু আগের মতো হয়ে যাবে। এর আগে চিকিৎসার জন্য ভারতে যাওয়া বাংলাদেশি রোগীদের বয়কট না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। বুধবার 4 ডিসেম্বর কলকাতায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে সংগঠনটির পশ্চিমবঙ্গ শাখা। সিরিয়ার হামায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই। সিরিয়ার কেন্দ্রীয় শহর হামার চারপাশে বৃহস্পতিবার সরকারি বাহিনী ও ইসলামপন্থী নেতৃত্বাধীন বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই চলছে। সরকারি সৈন্যরা অগ্রসরমান বিদ্রোহীদের ঠেকাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস কথা জানিয়েছে। পর্যবেক্ষণকারী সংস্থাটি জানায়, বিদ্রোহী যোদ্ধারা হামা শহরকে 3 দিক থেকে ঘিরে রেখেছে। ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থাটি আরো জানায়, রাতে বিদ্রোহী ও শাসক বাহিনীর মধ্যে, বিশেষ করে হামার ঠিক উত্তরে জাবালজান আল আবিদিন এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। অবজারভেটরি প্রধান রামি আব্দুল রহমান বলেছেন, সরকারি সৈন্যরা বিদ্রোহীদের অগ্রগতি ঠেকানোর চেষ্টায় তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে। হামা সেনাবাহিনীর জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাজধানী দামেস্ককে রক্ষার জন্য একটি বাফার জোন হিসেবে কাজ করছে। ইসলামপন্থী নেতৃত্বাধীন বিদ্রোহীদের দ্রুত আক্রমণের পর এই সংঘর্ষ শুরু হয়। বিদ্রোহীরা মাত্র কয়েকদিনের মধ্যে সিরিয়ার দ্বিতীয় শহর আলেপ্পো সহ প্রেসিডেন্ট বাশার আল আসাদের নিয়ন্ত্রণ থেকে গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নেয়।
দায়িত্ব নেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প, বলেছেন কাতারের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি অভিষেকের আগেই গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি চান বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। স্কাই নিউজের দেওয়া এক সাক্ষাৎকারে শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি নিশ্চিত করেছেন ট্রাম্প শপথ গ্রহণের আগেই ফিলিস্তিনের গাজা অঞ্চলে ইসরায়েলের গণহত্যা যুদ্ধের সমাধান দেখতে স্পষ্টভাবে অভিপ্রায় জানিয়েছিলেন। উনি সেটা পরিষ্কারও করে দিয়েছেন। তিনি বলেন, আমরা তার দলের কাছ থেকে এটি শুনেছি। অন্তত আমি তাদের সাথে যে কথোপকথন করছি তারা চায় যে এটি এখনই সমাধান করা হোক, এমনকি সম্ভব হলে আজও। আলোচনার কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে কাতারের প্রধানমন্ত্রী জানান, যতটা সম্ভব এই প্রক্রিয়া রক্ষার জন্য তিনি কিছু তথ্য বলতে চান না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তিনি আরো বলেন, আমরা সবাই একমত এবং প্রেসিডেন্ট অফিসে আসার আগেই পরিস্থিতি কাটিয়ে ওঠার আশা করছি। পরিস্থিতি স্থিতিশীল করা এবং আঞ্চলিক নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠায় আমাদের অগ্রাধিকার রয়েছে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের নেতৃত্বে গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েল ও হামাস প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছানোর মধ্যস্থতার সাম্প্রতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, কেননা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ থামাতে অস্বীকার করেছেন। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে মিশরের নতুন প্রস্তাব। ক্ষতিগ্রস্ত লেবানিজদের $5 কোটি অনুদান দিল হিজবুল্লাহ। সিরিয়া যুদ্ধ থেকে ইরানকে না জড়ানোর অনুরোধ বিদ্রোহী নেতা জোলানির। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাকযুদ্ধে জড়ালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। 2025 ঘিরে ভয়ঙ্কর আশঙ্কা, 2043-এ গোটা ইউরোপ জয় করবে মুসলিমরা। এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে দ্রুত সরানোর পক্ষে ক্ষমতাসীন দল। ইসরায়েলে বর্বর হামলা, আরও 48 ফিলিস্তিনি নিহত। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে মিশরের নতুন প্রস্তাব। গাজায় 14 মাসব্যাপী চলমান হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির নতুন প্রস্তাব দিয়েছে মিশর। একজন ইসরায়েলি কর্মকর্তা বৃহস্পতিবার টাইমস অব ইসরায়েলকে বলেছেন, মিশরের মাধ্যমে মধ্যস্থতাকারীর একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তৎপরতা শুরু করেছে। জিম্মি চুক্তি নিয়ে মিশর এ নিয়ে হামাসকে প্রস্তাব দিয়েছে। ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, এটি কায়রোর একটি প্রস্তাব যা ইসরায়েল আলোচনার জন্য সম্পূর্ণ উন্মুক্ত। ওই কর্মকর্তা উল্লেখ করেছেন, প্রস্তাবটি যুদ্ধের অবসানের জন্য নয়, তবে একটি বর্ধিত যুদ্ধবিরতি যা বয়স্ক, শিশু, নারী, অসুস্থ এবং গুরুতরভাবে আহত জিম্মিদের মুক্তির অনুমতি দেবে। এদিকে টাইমস অব ইসরায়েলকে একটি সূত্র জানিয়েছে, মধ্যস্থতাকারী হিসেবে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনায় কাতার তার ভূমিকা পুনরায় শুরু করেছে। সূত্রটি জানিয়েছে, ট্রাম্পের মনোনীত মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটকপ নভেম্বরের শেষের দিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সাথে আলাদাভাবে দেখা করেন। এছাড়া আগামী জানুয়ারিতে হোয়াইট হাউসে ক্ষমতা গ্রহণের আগেই ইসরায়েলি জিম্মিদের মুক্তি চেয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বলেছেন, জানুয়ারিতে তিনি দায়িত্ব নেওয়ার আগে জিম্মিদের ছেড়ে দিতে হবে। সম্প্রতি নিজস্ব সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, আগামী 20 জানুয়ারির আগে জিম্মিদের মুক্তি না দেওয়া হলে মধ্যপ্রাচ্যে চরম মূল্য দিতে হবে। যারা এই মানবতা বিরোধী অপরাধগুলো সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে আমেরিকার ইতিহাসে সবচেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখনই বন্দীদের মুক্তি দাও। ইসরায়েলে বর্বর হামলায় আরও 48 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিন অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় একদিনে কমপক্ষে আরও 48 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 44,600 জনে পৌঁছেছে। এছাড়া গত বছর অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। বৃহস্পতিবার গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা আনাদুলোর প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 48 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছর অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 44,580 জনে পৌঁছেছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলসী হামলায় আরো অন্তত 1,05,739 জন ব্যক্তিও আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 48 জন নিহত এবং আরো 201 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজা অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। সিরিয়া যুদ্ধ থেকে ইরাককে না জড়ানোর অনুরোধ বিদ্রোহী নেতা জোলানির।
বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম বা এসটিএস এর নেতা আবু মোহাম্মদ আল জোলানি সিরিয়ার যুদ্ধ থেকে ইরাককে দূরে রাখার আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি ইরাকের প্রধানমন্ত্রীকে সিরিয়ায় বর্তমানে যা ঘটছে তাতে না জড়ানোর অনুরোধ করেন। বৃহস্পতিবার টেলিগ্রাম চ্যানেলে এক ভিডিও বার্তায় তিনি ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়াল সুদানির প্রতি আহ্বান জানান। এর আগে গত সোমবার সিরিয়াকে সাহায্য করতে ইরাক থেকে সেনা পাঠানোর অনুরোধ জানায় ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী কাতেব হিজবুল্লাহ। কাতেব ইরান সমর্থিত সাবেক আধা সামরিক বাহিনীগুলোর জোট হাশেদ আল শাবির অংশ। বর্তমানে গোষ্ঠীটি ইরাকের নিয়মিত সেনাবাহিনীর অন্তর্ভুক্ত। ইরাক সরকারের প্রতি কাতেব হিজবুল্লাহর ওই অনুরোধের পরিপ্রেক্ষিতে জোলানি পাল্টাই আহ্বান জানান। ভিডিও বার্তায় জোলানি হুঁশিয়ারি ব্যক্ত করে শিয়াল সুদানের উদ্দেশ্যে বলেন, সিরিয়ায় যা ঘটছে তাতে হস্তক্ষেপ করা থেকে হাশেদ আল শাবিকে বিরত রাখুন। সোমবার ইরাক জানিয়েছে তারা সিরিয়ার সঙ্গে থাকা তাদের 600 কিলোমিটার সীমান্ত জুড়ে নিরাপত্তা জোরদার করতে সাজোয়াজান পাঠিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়া গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস চলতি সপ্তাহে জানিয়েছে ইরান সমর্থিত প্রায় 200 ইরাকি যোদ্ধা সিরিয়া সরকারকে সাহায্য করতে দেশটিতে প্রবেশ করেছে। অল্প সময়ের ব্যবধানে বিদ্রোহী গোষ্ঠী এসটিএস ও তাদের মিত্ররা সিরিয়ার গুরুত্বপূর্ণ 2 শহর আলেপ্পো ও হামা দখল করে নিয়েছে। এতে বড় ধরনের চাপে পড়েছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তার মিত্র দেশ রাশিয়া ও ইরান। ক্ষতিগ্রস্ত লেবানিজদের $5 কোটি অনুদান দিল হিজবুল্লাহ। ক্ষতিগ্রস্ত লেবানিজদের $5 কোটি অনুদান দিয়েছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার 5 ডিসেম্বর এক বিবৃতিতে কথা জানান হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। এদিকে চলমান যুদ্ধবিরতির মধ্যে লেবাননে একের পর এক স্থানে হামলা চলছে। দক্ষিণ লেবাননে অব্যাহত আছে বিমান হামলা। ইসরায়েলের সঙ্গে লেবাননের যুদ্ধবিরতি চুক্তির পর থেকে আশার আলো দেখে আসছে দেশটির বাসিন্দারা। তবে চুক্তির পর্ব বর্বর হামলা না থামায় আবারও শঙ্কিত তারা। চলমান যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের দক্ষিণাঞ্চলে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি সেখানে হিজবুল্লাহ লঞ্চ প্যাড লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ বাসিন্দাদের। দক্ষিণ লেবানন ছাড়াও দেশটির আইরাতুন নামের এক গ্রামের বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া সম্মুখ যুদ্ধে হিজবুল্লাহ ঘনিষ্ঠ প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের কয়েকজন সদস্য নিহতের খবর পাওয়া গেছে। তবে তারা কবে প্রাণ হারিয়েছেন তা নিশ্চিত করেনি গোষ্ঠীটি। শুরু থেকে হিজবুল্লাহর সঙ্গে তারা একাত্মতা জানিয়ে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এদিকে ক্ষতিগ্রস্ত লেবানিজদের $5 কোটি অনুদান দিয়েছে হিজবুল্লাহ। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কথা জানান হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার মাথাপিছু $300 থেকে $400 করে পাবে। এছাড়া যাদের ঘর বিধ্বস্ত হয়েছে তারা $8,000, যারা বৈরুতের আশপাশে ভাড়া বাড়িতে থাকছেন তাদের $6,000 এবং যারা রাজধানীর বাইরে আছেন কিন্তু ঘরে ফিরতে চাচ্ছেন তাদেরকে $4,000 অনুদান এরই মধ্যে দেওয়া হয়েছে বলে জানান হিজবুল্লাহ প্রধান। 2025 ঘিরে ভয়ঙ্কর আশঙ্কা। 2043-এ গোটা ইউরোপ জয় করবে মুসলিমরা। বিশ্বের সব প্রান্তে এখন যুদ্ধের দামামা। মানব সভ্যতার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে এ নিয়ে চর্চার অন্ত নেই জ্যোতির্বিজ্ঞানীদের। সাম্প্রতিক মাসগুলোতে প্রয়াত বিখ্যাত ফরাসি জ্যোতিষী নস্ট্রাডামুস ও বুলগেরীয় জ্যোতিষী ভাঞ্জেলিয়া পন্দেভা গুস্তেরোভা বাবা ভাঙ্গার করা ভবিষ্যৎবাণী ফের আলোচনার কেন্দ্রে। মানব সৃষ্ট সংঘাত ভয়াবহ দুর্যোগের মধ্য দিয়ে 2024 সাল অতিক্রম করতে চলেছে। আসছে নতুন বছর 2025। বাবা ভাঙ্গার বলেছিলেন 2025 সালে ইউরোপে ভয়ঙ্কর যুদ্ধ হবে। এই যুদ্ধে বিপুল ক্ষয়ক্ষতি ও ব্যাপক প্রাণহানি ঘটবে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তো আছেই, এছাড়া অন্য আরো 2 দেশের মধ্যে নতুন করে যুদ্ধ বাঁধবে। নস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণী হচ্ছে ইউরোপের ভবিষ্যৎ অন্ধকার। ভয়ঙ্কর যুদ্ধ থেকে প্রাচীনকালের মতো আবার প্লেগ ছড়িয়ে পড়বে, অনেক মানুষ মারা যাবে। এই জ্যোতিষীর মতে 2025 সাল থেকে 18 বছরের অর্থাৎ 2043 সালে গোটা ইউরোপ জয় করবে মুসলিম রাষ্ট্রগুলো। শুধু তাই নয়, আগামী বছরই পৃথিবীতে শুরু হবে এলিয়েনদের আনাগোনা। তারপরে 2076 সালে গোটা বিশ্বে প্রতিষ্ঠিত হবে কমিউনিস্ট শাসন। ব্রাজিলে আগ্নেয়গিরি জেগে ওঠা ভয়ঙ্কর বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়েরও ভবিষ্যৎবাণী করেছেন তারা। এছাড়াও নস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণী রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে। অতীতে বাবা ভাঙার যত ভবিষ্যৎবাণী, বাবা বঙ্গ বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার ভবিষ্যৎবাণী করেছিলেন, যার মধ্যে অনেকগুলি নির্ভুলতার জন্য সকলের মনোযোগ আকর্ষণ করেছে। তার সবচেয়ে উল্লেখযোগ্য ভবিষ্যৎবাণীর মধ্যে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ভাঙ্গাই বিশ্বযুদ্ধের সময় ধ্বংসযজ্ঞ এবং বিপুল প্রাণহানি পূর্বাভাস দিয়েছিলেন। চেরোনি
চেরনোবিল বিপর্যয়। 1986 সালে ভাঙ্গা চেরনোবিলে পারমাণবিক বিপর্যয়ের পূর্বাভাস দিয়েছিলেন, যা তার সফল ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে একটি। স্ট্যালিনের মৃত্যু। ভাঙ্গা সঠিকভাবে সোভিয়েত নেতা জোসেফ স্টালিনের মৃত্যুর ভবিষ্যৎবাণী করেছিলেন, যা সত্য হয়েছিল। কুর্স্ক সাবমেরিন বিপর্যয়। 2000 সালে তিনি রাশিয়ান সাবমেরিন ডুবে যাওয়ার আগে কুর্স্কের সাথে জড়িত একটি ট্র্যাজেডির কথা উল্লেখ করেছিলেন, যা ঘটনা পরবর্তী অনেকেই ব্যাখ্যা করেছিলেন। 11 সেপ্টেম্বর আক্রমণ। ভাঙ্গা কথিত ভবিষ্যৎবাণী করেছিল যে স্টিলবার্স আমেরিকা আক্রমণ করবে, যা অনেকে বিশ্বাস করেন যে নিউ ইয়র্কের টুইন টাওয়ারের 9/11 হামলায় ব্যবহৃত বিমানগুলোকে উল্লেখ করা হয়েছে। 2004 সালে প্রলয়ঙ্কারী সুনামি। তিনি বিধ্বংসী ভারত মহাসাগরের সুনামির ভবিষ্যৎবাণী করেছিলেন, যার ফলে একাধিক দেশে উল্লেখযোগ্য প্রাণহানি হয়েছিল। 1985 সালে ভূমিকম্প। তার বাড়ির কাছাকাছি ভাঙ্গা উত্তর বুলগেরিয়াতে 1985 সালে একটি ভূমিকম্পের প্রয়াস দিয়েছিলেন, যা সত্য হয়েছিল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে দ্রুত সরানোর পক্ষে ক্ষমতাসীন দল। দক্ষিণ কোরিয়ার পিপল পাওয়ার পার্টির প্রধান হান ডং হুন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে ক্ষমতা থেকে অপসারণ করার দাবি তুলেছেন। শুক্রবার তিনি বলেছেন, সামরিক আইন জারি করার চেষ্টার কারণে ইয়নকে যত দ্রুত সম্ভব বরখাস্ত করা উচিত। কোরিয়া প্রজাতন্ত্র এবং জনগণকে রক্ষা করার জন্য প্রেসিডেন্ট ইয়নকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত প্রয়োজন, বলেন হান। কয়েক দশকের মধ্যে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মধ্যে মঙ্গলবার টেলিভিশনে দেওয়া আকস্মিক এক ভাষণে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। ইয়নের পিপল পাওয়ার পার্টি এবং প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির মধ্যে আগামী বছরে বাজেট বিল নিয়ে মতবিরোধের মধ্যে এমন পদক্ষেপের ঘোষণা এসেছিল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে দক্ষিণ কোরিয়া পার্লামেন্টের 300 সদস্যের মধ্যে 190 জন উপস্থিত হয়ে সর্বসম্মতিক্রমে সামরিক আইন প্রত্যাহার করার একটি প্রস্তাব পাশ করেন। এদের মধ্যে ইউক্রেন দলের 18 সদস্য সবাই ছিলেন। প্রেসিডেন্ট তখন তার ঘোষণা বাতিল করতে বাধ্য হন। এদিকে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি শনিবার সন্ধ্যায় একটি অভিশংসন ভোটের তারিখ নির্ধারণ করেছে। পাশাপাশি বিরোধী দল এবং কর্মীদের দায়ের করা বিদ্রোহীদের দাবির ভিত্তিতে পুলিশ ইয়নের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। শুক্রবার পার্লামেন্টে পিপলস পাওয়ার পার্টির বৈঠকের পর নেতা হান ডং হুন জানান, সামরিক আইন জারি করার রাতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল গুরুত্বপূর্ণ সামরিক কয়েকজন রাজনৈতিক নেতাকে আটক করার নির্দেশ দিয়েছিলেন, তবে তিনি স্পষ্টভাবে অভিশংসনের আহ্বান জানাননি বা ব্যাখ্যা চাওয়া হলে সাংবাদিকদের জবাব দেয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাকযুদ্ধে জড়ালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার বিপরীত মেরুতে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি ইউক্রেনকে যুদ্ধবিমান থেকে শুরু করে ট্যাঙ্ক পর্যন্ত সব ধরনের সহায়তা দিয়ে আসছে। দুই দেশের মধ্যকার এই বিরোধ আবারও প্রকাশ্যে এসেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে পরোক্ষ বিবাদে জড়িয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার 5 ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমারা ইউক্রেন যুদ্ধে সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এই বিষয়টি নিয়ে তিনি মাল্টায় অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ বা OSCE এর বার্ষিক সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিবাদে জড়িয়েছেন। OSCE এর মন্ত্রী পর্যায়ের এই বৈঠকে ল্যাভরভ পশ্চিমাদের বিরুদ্ধে স্নায়ুযুদ্ধ পুনরুজ্জীবিত করার এবং রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘর্ষের উস্কানি দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেন, নেটোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে অসম্মানিত হওয়ার পর তাদের একটি শত্রুর প্রয়োজন ছিল। 2022 সালে রাশিয়ার ইউক্রেনে আগ্রাসন শুরুর পর এটি ছিল তাদের প্রথম শিকার। তিনি বলেন, এর ফল হলো কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধের পুনর্জন্ম। তবে এখন এটি উত্তপ্ত পর্যায়ে আসার অনেক ঝুঁকি তৈরি হয়েছে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং অন্যরা জবাব দেওয়ার আগেই ল্যাভরভ ওয়াক আউট করেন। ল্যাভরভ এমন অভিযোগ করলে এই অঞ্চলে সংঘাতের জন্য পাল্টা রাশিয়ার উপর দোষ চাপিয়েছেন ব্লিংকেন। এই সময় তিনি ইউরোপে উত্তর কোরিয়ার সেনাবাহিনী মোতায়েন এবং ইউক্রেনে আক্রমণের জন্য মধ্যমপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য থ্রেশহোল্ড কম করার জন্য রাশিয়ার পদক্ষেপ এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর ক্রমাগত আক্রমণের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ল্যাভরভ প্রত্যেক সদস্য রাষ্ট্রের নিজস্ব পছন্দ করা সার্বভৌম অধিকারের কথা বলেছেন, তবে এটিও ঠিক যে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং ভবিষ্যতের বিষয়ে তাদের জনগণ সিদ্ধান্ত নেবে। মস্কোর এই বিষয়ে হস্তক্ষেপ এবং তাদের এটি ঠিক করে দেওয়া উচিত নয়। কোল্ড ওয়ারের মধ্যে 57টি জাতি সমন্বয়ে জোট গঠন করা হয়েছিল, তবে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর এটি মূলত পঙ্গু হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এবছর 300-র বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। বার্তা সংস্থা AFP জানায়, মাদক ও হত্যাকাণ্ডের পাশাপাশি কিছু তুচ্ছ অপরাধের জন্য মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হয় এসব মানুষের। মঙ্গলবার আরও 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করে রেকর্ডও করেছে দেশটি। সৌদির মানবাধিকার সংস্থার তথ্য বলছে, বিচারের নামে এই হত্যাকাণ্ডে প্রাণ গেছে বহু নারীরও। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে ফরাসি বার্তা সংস্থা AFP জানায়, শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই 200টি মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি প্রশাসন। এর মধ্যে মাদক চোরাচালান মামলায় 103 জনকে এবং 45 জনকে সন্ত্রাসী মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয়।
এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জানায়, চীন ও ইরানের পর এবার মৃত্যুদণ্ড কার্যকরের দিক দিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে সৌদি। সেপ্টেম্বর মাসে দেশটিতে আইনি প্রক্রিয়ায় 196 জনের মৃত্যুদণ্ড কার্যকর করার পরই মানবাধিকার লঙ্ঘনের হুঁশিয়ারি দিয়েছিল সংস্থাটি। লন্ডন ভিত্তিক সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, 2003-এর তুলনায় এবছর মাদক পাচারের অভিযোগে মৃত্যুদণ্ডের প্রবণতা বেড়েছে দেশটিতে। 2024 সালের মৃত্যুদণ্ড দেয়া 7 নারীর মধ্যে 3 জনই মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। সৌদির জাতীয় বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বার্লিন ভিত্তিক ইউরোপীয় সৌদির মানবাধিকার সংস্থা। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সময়ে বিদেশি নারীদের আটকের ঘটনা বেড়ে যায়। এর মাঝে আফ্রিকা ও এশিয়া থেকে আসা নারী কর্মীদের সংখ্যাই বেশি বলে উদ্বেগ সংস্থাটির। বিচারের নামে ক্রাউন প্রিন্স মানবাধিকার খর্ব করছেন, দিয়েছেন সন্ত্রাস বিরোধী কার্যক্রমের নতুন ব্যাখ্যা। চলতি বছর এই আইনের অপব্যবহার করে 100 বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি। এতে তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, গুরুত্বপূর্ণ এলাকা মুক্ত করল সিরীয় সেনারা, 1600-এর বেশি সন্ত্রাসী নিহত। এদিকে এবার ভারতকে হতাশ করল নেপাল। আরো জানিয়ে দিব, আজানে নিষেধাজ্ঞা, ইসলাম ও খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে ইসরায়েল। এরপর জানিয়ে দিব, হামাসকে নতুন যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব ইসরায়েলের। এরপর জানিয়ে দিব, ইসলাম গ্রহণ করতে চান রোনালদো। সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ অ্যামনেস্টির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হামাসকে নতুন যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি প্রস্তাব ইসরায়েলের। ইসরায়েলি দুটি সরকারি সূত্র জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে মিশরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন করে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব করা হয়েছে। নতুন চুক্তিতে হামাসের হাতে বন্দী থাকা 100 ইসরায়েলি মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, সম্প্রতি আঞ্চলিক পরিস্থিতিতে কিছুটা সুবিধা পাচ্ছে ইসরায়েল। এর মধ্যে রয়েছে গত অক্টোবরে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করা এবং লেবাননে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি করা ইত্যাদি। এছাড়া আগামী জানুয়ারিতে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরবেন। এসব ইস্যুতে ইসরায়েল কিছুটা সুবিধা পাচ্ছে, যেখান থেকে পূর্ণমাত্রায় সুবিধা গ্রহণের জন্য ইসরায়েল নতুন কৌশল অবলম্বন করতে যাচ্ছে। সূত্রটি আরো জানিয়েছে, এরই ধারাবাহিকতায় ইসরায়েল নতুনভাবে হামাসকে যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব দিয়েছে। তবে গত আগস্ট মাসে তারা যে প্রস্তাবনা দেখিয়েছিল, নতুন চুক্তিটিকে তারই অবিকল বলা যেতে পারে। তবে সেখান থেকে চুক্তির প্রথম পর্যায়টি বাস্তবায়নে সর্বোচ্চ জোর দেয়া হচ্ছে। ইসরায়েলি একটি সূত্র বলছে, মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীরা মনে করেছেন যে হামাস এখন নতুন যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হতে পারে, যদিও তাতে তাদের দাবি আংশিক প্রতিফলিত হয়। ইসলাম গ্রহণ করতে চান রোনালদো। ফুটবল তারকা ক্রিস্টিয়ান রোনালদোকে নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। তার জীবনযাপনের প্রতিটি মুহূর্তের খবর রাখতে মরিয়া ভক্তরা। তবে এই তারকা ফুটবলারকে নিয়ে নতুন তথ্য দিয়েছে সৌদি আরবের আল নাসর ক্লাবের সাবেক গোলকিপার ওয়ালিদ আব্দুল্লাহ। তিনি জানান, ইসলাম গ্রহণ করতে চান রোনালদো। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভির মালিকানাধীন প্রতিষ্ঠান জিও সুপারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদোর ইসলাম গ্রহণ নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন রয়েছে। তবে এ গুঞ্জনের মধ্যেই টেলিভিশনে এক শোতে অংশ নিয়ে আব্দুল্লাহ বলেন, রোনালদো ইসলাম গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছেন। সৌদি আরবের সংস্কৃতি ও কালচারের প্রতি রোনালদোর শ্রদ্ধাবোধের কথাও তুলে ধরেন তিনি বলেন, রোনালদো আসলেই ইসলাম গ্রহণে আগ্রহী। আমি তার সঙ্গে কথা বলেছি, তিনি এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। গোল করার পর ইতোমধ্যে তিনি সেজদা দিয়েছেন। তিনি সবসময় খেলোয়াড়দের নামাজ ও ধর্মীয় অনুশাসন মেনে চলার বিষয়ে উৎসাহ দেন।
গুরুত্বপূর্ণ এলাকা মুক্ত করল সিরীয় সেনারা। ১৬০০-এর বেশি সন্ত্রাসী নিহত। সিরিয়ার সেনাবাহিনী উত্তরাঞ্চলীয় হামা শহরের আশেপাশের পুরোটাই সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করেছে। সিরিয়ার গণমাধ্যম সূত্র বুধবার বলেছে এ এলাকায় আর কোনো সন্ত্রাসী নেই। সূত্র মতে কথিত হায়াতে তাহরির আসাম বা HTS এর সঙ্গে সংযুক্ত তাকফিরি সন্ত্রাসীদের সাথে ভয়াবহ সংঘর্ষের পর হামার উত্তর পূর্বে তুবা শহরের ওপর সেনাবাহিনী তার নিয়ন্ত্রণ বাড়িয়েছে। এর আগে সিরিয়ার একটি সূত্র জানিয়েছে সিরীয় সেনারা হামা শহর থেকে 15 কিলোমিটারেরও বেশি দূরত্বে উত্তর পূর্ব এলাকার যেসব পয়েন্টে অগ্রসর হয়েছিল তা সুরক্ষিত করেছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্কের তথ্যমতে শহরটি সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ফিরে এসেছে এবং তুলনামূলক শান্ত রয়েছে বলে দেখা যাচ্ছে। এর আগে আজ দিনের প্রথম ভাগে সিরিয়ার বিমান বাহিনী ও রুশ মিত্ররা সিরিয়ার উত্তরাঞ্চলে তাদের পুনরুত্থানের পর বিদেশি মদতপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের অবস্থানের ওপর সবচেয়ে ভারী হামলা চালায়। গত বুধবার থেকে সন্ত্রাসীদের পুনরুদ্ধারের পর এ পর্যন্ত সিরিয়া ও রাশিয়ার যৌথ অভিযানে ১৬০০-এর বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। আজানে নিষেধাজ্ঞা, ইসলাম ও খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মুসলিম নাগরিক অধিকার সংস্থা কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড অর্থাৎ ইসরায়েলের মসজিদগুলো থেকে আজান প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং লাউডস্পিকার বাজেয়াপ্ত করার তীব্র নিন্দা জানিয়েছে। তারা এটাকে পবিত্র ইসলাম ধর্মের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের প্রকাশ্য যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করছে। সম্প্রতি দখলদার ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেনগাভির ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীকে বলেছে তারা যেন ইসরায়েলি ভূখণ্ডে অবস্থিত মসজিদগুলো থেকে আজান প্রচারে বাধা দেয়। ইসরায়েলের এই চরমপন্থী মন্ত্রীর নির্দেশ অনুযায়ী ইহুদিবাদী সামরিক বাহিনী মসজিদে প্রবেশের অনুমতি পেয়েছে এবং আজান দেওয়ার জন্য ব্যবহৃত লাউডস্পিকার সহ অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করার ক্ষমতা পেয়েছে। একই সঙ্গে বলা হয়েছে যেসব মসজিদ থেকে আজান প্রচার করা হবে সেগুলোকে জরিমানা করা হবে। শাবেস্তান বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে ফার্স্ট টুডে জানিয়েছে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস এর নির্বাহী পরিচালক নিহাদ আউয়াদ বলেছেন ফিলিস্তিনি সংস্কৃতিকে মুছে ফেলার জন্য দখলদার ইসরায়েল গত কয়েক দশক ধরে যে অপচেষ্টা চালাচ্ছে তার অংশ হিসেবে মসজিদ, গির্জা ও সাংস্কৃতিক স্থানের উপর হামলা করা হচ্ছে এবং পবিত্র ধর্মগ্রন্থ ও সনদের অবমাননা করা হচ্ছে। নিহাদ আউয়াদ আরো বলেছেন ইসলাম ও খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে ইসরায়েল। এর মাধ্যমে তারা ফিলিস্তিনি জাতিকে নিধন করতে চায়। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ অ্যামনেস্টির। ইসরায়েলের বিরুদ্ধে গাজার ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালানোর অভিযোগ এনেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ অভিযোগ করেছে। লন্ডন ভিত্তিক অধিকার সংস্থাটি বলছে ইসরায়েলি সরকার ও সামরিক কর্মকর্তাদের অমানবিক ও গণহত্যামূলক বিবৃতি, স্যাটেলাইট ইমেজ থেকে পাওয়া ধ্বংসযজ্ঞ এবং গাজাবাসীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। অ্যামনেস্টি প্রধান অনিয়াস কামালার এক বিবৃতিতে বলেছেন মাসের পর মাস ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের সঙ্গে মানবতাবিরোধী ও মর্যাদার অযোগ্য একটি অধম গোষ্ঠী হিসেবে আচরণ করেছে, তাদের শারীরিকভাবে শেষ করে দেওয়ার ইচ্ছা প্রদর্শন করেছে। তিনি বলেন তাদের প্রতিবেদনের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের জেগে ওঠা উচিত। এটা গণহত্যা, এটা অবশ্যই এখনই থামাতে হবে। গত বছরের 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর গাজায় হামলা শুরু করে ইসরায়েল নিয়মিতভাবে তাদের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ অস্বীকার করে এসেছে। এবার ভারতকে হতাশ করল নেপাল। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার কোন দেশের সঙ্গেই সম্পর্ক ভালো যাচ্ছে না ভারতের। পাকিস্তান তো চিরশত্রু। এছাড়া নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কার সঙ্গেও দিল্লির সম্পর্ক নষ্ট হয়েছে আগেই। সর্বশেষ অজনপ্রিয় হাসিনাকে দিয়ে বাংলাদেশকে 1.5 দশক ধরে কবজা করে রেখেছিল দেশটি। কিন্তু গত 5 আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতনের পর এক প্রকার উন্মাদ হয়েছে নয়াদিল্লি। একের পর এক বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে
সরাসরি ইন্ধন দিচ্ছে ভারত ও দেশটির গণমাধ্যম। এ নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে যখন চরম উত্তেজনা চলছে, তখন ভারতকে আরো হতাশ করল নেপাল। বুধবার 4 ডিসেম্বর এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে চীনের সঙ্গে একটি কাঠামোগত চুক্তি সই করেছে নেপাল, যা নেপালে চীনের প্রভাব বিস্তারের পথ সুগম করেছে। বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর অংশ হওয়ার জন্য কাঠমান্ডুর জন্য প্রাথমিক বোঝাপড়ার 7 বছর পর এই নতুন চুক্তি প্রকল্পে যোগ দিল নেপাল।